পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম অ্যান্ড লাইফ হিস্ট্রি চ্যানেলের ইতিহাস ভিত্তিক আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের নামটি হল ইসরায়েল। আয়তন বিবেচনায় যা বিশ্বের ১৫০তম, অথচ দেশটির জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ। ক্ষুদ্র এই দেশটি কিনা মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্র। শুধু এখানেই শেষ নয়, বরং এটি গবেষণামূলক শিল্প প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় সমূহের সহযোগিতার নিরিখে বিশ্বের ১ নম্বর দেশ। নাগরিকদের শিক্ষাগত যোগ্যতায় বিশ্বের ৩য় সর্বোচ্চ, বিশ্বের সর্বাধিক সংখ্যক মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণকারী দেশ এবং বিশ্বের ৩৪তম বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু রাষ্ট্রটির জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ ফিলিস্তিনের হাহাকার। তাই আজকে আমরা ফিলিস্তিনিদের হটিয়ে কিভাবে প্রতিষ্ঠিত হল বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল, তা নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্ভরযোগ্য তথ্যের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এক নজরে ইসরায়েল। সুপ্রিয় দর্শক, ইসরায়েলের জন্ম ও ইতিহাস নিয়ে আলোচনার আগে প্রথমে বর্তমান ইসরায়েলের অবস্থা জেনে নেওয়া দরকার। তাহলে ইসরায়েল গঠনের ইতিহাস বুঝতে সুবিধা হবে। সরকারি নাম স্টেট অফ ইসরায়েল, রাজধানী ও বৃহত্তম শহর জেরুজালেম। স্বাধীনতা ঘোষণা ব্রিটিশ সাম্রাজ্য থেকে ১৪ মে ১৯৪৮। জাতিসংঘের সদস্যপদ লাভ ১১ মে ১৯৪৯। শাসন পদ্ধতি ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল রিপাবলিক। আইনসভা নেসেট। আয়তন ৮,১৯৮ বর্গ মাইল অথবা ২২,০৭২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২০২১ সালের সুমারি অনুযায়ী ৯৩,৪৮,৮৫০ জন। ভাষা সরকারি ভাষা হিব্রু এবং স্বীকৃত ভাষা আরবি। ধর্ম ৭৪.২% ইহুদি, ১৭.৮% মুসলিম, ২% খ্রিস্টান, ১.৬% দ্রুজ এবং ৪.৪% অন্যান্য। জিডিপি ২০২০ সালের হিসেব মতে ৪১,০৫০ কোটি মার্কিন ডলার, বিশ্বের ৩১তম। মাথাপিছু আয় ৪৪,৪৭৪ মার্কিন ডলার, যা বিশ্বের ১৯তম। মুদ্রা ইসরায়েলি শেকেল। শুরুর কথা। প্রিয় দর্শক, ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের একটি আংশিকভাবে স্বীকৃত রাষ্ট্র। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর স্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও ফিলিস্তিনের পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। আনুষ্ঠানিকভাবে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে এই রাষ্ট্র। তবে রাষ্ট্রটি স্বাধীন হয় কোনরূপ মুক্তি সংগ্রাম বা যুদ্ধ বিগ্রহ করে নয়, বরং জাতিসংঘের কনস্টিটিউশন এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে। আসলে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিভাবে হয়েছে তা বলতে গেলে অনেক পেছনে চলে যেতে হয়। সংক্ষেপে বলা যায়, ১৯বিংশ শতাব্দীতে ইউরোপ জুড়ে ইহুদিদের ওপর শুরু হয় নিপীড়নের নতুন মাত্রা। তখন প্রাচ্য ও পাশ্চাত্যের ইহুদি নেতারা ইহুদিদের জন্য ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি প্রমিস ল্যান্ডে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। এই লক্ষ্যে ১৮৯৭ সালে ডক্টর থিওডর হার্জেলের নেতৃত্বে গঠিত হয় ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন। এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ২০ বছর পর ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথম বিশ্বযুদ্ধের আগে অটোম্যানরা গ্লিসারিন রপ্তানি বন্ধ ঘোষণা করে। তৎকালীন বিশ্বে গ্লিসারিন সমরাস্ত্র ও যুদ্ধাস্ত্রের চালিকা শক্তি বলে বিবেচিত হতো। ফলে ব্রিটিশ বাহিনী তখন নিজেদের অস্তিত্বের স্বার্থে অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ সময় ত্রাতার ভূমিকায় হাজির হয় ইহুদি বিজ্ঞানী ডক্টর কাইম ওয়াইজম্যান। তিনি অ্যাসিটোন আবিষ্কার করে এর ফর্মুলা ব্রিটিশদের কাছে প্রকাশ করেন, যা গ্লিসারিনের পরিবর্তে সমরাস্ত্র ঠিক রাখার কাজে ব্যবহৃত হয়। তবে বিনিময়ে তিনি ব্রিটিশদের কাছে ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি দাবি করেন, যার পরিপ্রেক্ষিতে ঘোষিত হয় বেলফোর ঘোষণা, বেলফোর ডিক্লারেশন। আজ থেকে ১০০ বছর আগের কথা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর ১৯১৭ সালের ২ নভেম্বর ছোট্ট একটি পত্র লিখেছিলেন। পত্রের প্রাপক ছিলেন জায়নবাদী নেতা র্যাবন রথচাইল্ড। এটি কালক্রমে বেলফোর ঘোষণা নামে পরিচিতি পায়। এর মধ্যে দিয়ে ইহুদি জাতীয়তাবাদকে স্বীকৃতি দেওয়া হয়
যার মাধ্যমে পরবর্তীতে গঠিত হয় ইহুদি ভিত্তিক ইসরায়েল রাষ্ট্র। আর্থার বেলফোর জেনে বুঝে পূর্ব পরিকল্পনা ও চুক্তি অনুসারে কাজটি করেছিলেন। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে। যদিও রোমান আমল থেকে ইহুদিদের ছোট্ট একটা ধর্মীয় গোষ্ঠী সেই জায়গায় বসবাস করত। তাই প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে যখন অটোম্যান সাম্রাজ্যের কাছ থেকে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটিশদের অধীনে চলে যায়, তখন থেকে বেলফোর ঘোষণার তাৎপর্য বেড়ে যায়। কারণ 1920 সালে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজ ম্যান্ডেটরি প্যালেস্টাইনের শাসনভার গ্রহণ করে, যা চলে 1948 সালের মে মাস পর্যন্ত। এটি ছিল জর্ডান নদীর পশ্চিম দিকের ভূখণ্ডে, যেখানে আজকের ইসরায়েল অবস্থিত। ব্রিটিশরা ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করার পর থেকেই সেখানকার 90% বা তারও বেশি আরব অধিবাসীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও দমননীতি শুরু করে। অন্যদিকে ইহুদিদের হাতে প্রমিসড ল্যান্ড ফিরিয়ে দেওয়ার কৌশল হিসেবে ইহুদি সেটেলারদের বিভিন্নভাবে অগ্রাধিকার সুবিধা দিতে থাকে। ফলে দলে দলে ইহুদিরা ইউরোপ ও অন্য আরব দেশ থেকে ফিলিস্তিনে পাড়ি জমাতে শুরু করে। আরেকদিকে দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে অভিবাসী ইহুদিদের নিয়ে 1921 সালে গঠন করা হয় হাগানা নামের আধা সামরিক বাহিনী। এরপর ইরগুন ও স্টার্ন গ্যাং নামে আরও দুটি সংগঠন গড়ে ওঠে। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সঙ্গে সঙ্গে হাগানা, ইরগুন ও স্টার্ন গ্যাং একীভূত হয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরিত হয়। রাষ্ট্র গঠনের কৌশল। ফিলিস্তিনের গাজা থেকে 2 মাইল উত্তরে কিবুটস এলাকা। এখানে 1930-এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল। ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস, আর সেখানে আরবদের কৃষি খামার ছিল। তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল। 1933 সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন। ইতোমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে। তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে, আর ইহুদিরা দলে দলে সেখানে আসছে এবং জমি ক্রয় করছে। ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য বিদ্রোহ করে। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা। কিন্তু আরবদের সেই বিদ্রোহ কঠোর হাতে দমন করে ব্রিটিশ সৈন্যরা। অন্যদিকে ইহুদিরা তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ছিল। ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল। ব্রিটিশ ইহুদি দ্বন্দ্ব। 1930-এর দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে। সেজন্য আরব এবং ইহুদি দুই পক্ষকেই হাতে রাখতে চেয়েছিল ব্রিটেন। ফলে আরবদের বিদ্রোহের কথা বিবেচনা করে 1939 সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে, যেখানে বলা হয়েছিল পরবর্তী 5 বছরের জন্য 75,000 ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে, অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। ব্রিটেনের এই ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা। তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে। তখন 32,000 ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয়। সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়ে ওঠে। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। মিস্টার ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া 1 লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেয়া হোক। কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ হবে। এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। তখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজ বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয়। তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে। জাতিসংঘের দ্বিরাষ্ট্র ঘোষণা। এরপরে
বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে 2টি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক, অথচ আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল ইহুদিদের দ্বিগুণ। সভাপতি আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়, কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে। অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পেল, কিন্তু আরবরা অনুধাবন করেছিল কূটনীতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল। এদিকে ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে। তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল, কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব। পক্ষান্তরে আরবদের কোনো নেতৃত্বই ছিল না। ইহুদিরা বুঝতে পেরেছিল নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না, তাই সম্ভাব্য যুদ্ধের জন্য তারা আগে থেকেই তৈরি ছিল। আরব ইহুদির সংঘাত। সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে। মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এই জায়গা। জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু আরব কিংবা ইহুদি কোনো পক্ষই সেটি মেনে নেয়নি। ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, কারণ জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা। অন্য জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1948 সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে। অনেক বিশ্লেষক বলেন তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল। যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয়। এই অবস্থায় ফিলিস্তিনের নেতা আল হুসেইনি সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য, কিন্তু সিরিয়ার সরকার ফিলিস্তিনিদের সেই সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে ফিরে এসে আল হুসেইনি আবারও যুদ্ধে নামেন। এর কয়েকদিন পরেই তিনি নিহত হন। ইহুদিরা আক্রমণের মাত্রা বাড়িয়ে দিলে 1947 সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয়। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো ইহুদিদের উপর কয়েকটি আক্রমণও চালায়, কিন্তু ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনিরা। তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং অন্য আরব দেশগুলোর সরকার তাদের নিজ দেশের ভিতরে চাপে পড়ে যায়। সেই সব দেশের জনগণ চেয়েছিল যাতে ফিলিস্তিনিদের সহায়তায় তারা এগিয়ে যাক। আনুষ্ঠানিক ঘোষণা। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন সেদিন রাতে ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। ইসরায়েল রাষ্ট্রের জন্মের 1 ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে। একসাথে 5টি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে। যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর, ইরাক, লেবানন, জর্ডান এবং সিরিয়া। তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 30,000-এর মতো। অপরদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় 35,000। কিন্তু আরব দেশগুলোর মধ্যে কিন্তু তখন কোনো সমন্বয় ছিল না। তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাসও করত না। জেরুজালেম দখলের লড়াই। জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলের মধ্যে চলছে তীব্র লড়াই। ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনো অর্থই নেই। অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম পবিত্র জায়গা। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হতে থাকে। তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে যায়। সম্ভাব্য পরাজয় আঁচ করতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয়। আর কিছুদূর অগ্রসর হলে কিন্তু মিশরীয় বাহিনী তেল আবিবের দিকে অগ্রসর হতে পারত। তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে, কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল। তখন চেকোস্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা। তেল আবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাত থামে। ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করছে ঠিকই, কিন্তু লড়াই এখনো থামেনি। 1947 সালের নভেম্বর মাস থেকে 1949 সালের জানুয়ারি মাস পর্যন্ত 6,000 ইহুদি নিহত হয়েছিল। ইহুদিরা মনে করে
তারা যদি সেই যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত। ইসরায়েলিদের মনোভাব। ইসরায়েলিরা মনে করেন 1947 সালে জাতিসংঘ যেভাবে দুটি দেশের স্বীকৃতি দিয়েছিল সে যদি ফিলিস্তিনিরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামে দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করত। মূলত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই 1948 সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটি জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে। অনেক ঐতিহাসিক বিষয়টি এভাবেই দেখেন। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় 7 লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে, কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়ি ফিরতে দেয়নি। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনিদের কেন এই দশা হলো সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত। মিস্টার পেরেজ আরও বলেন, অধিকাংশ জমি ফিলিস্তিনিদের হাতে থাকত, তাদের একটি আলাদা রাষ্ট্র হতো, কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে। 1947 সালে তারা ভুল করেছে, আমরা কোনো ভুল করিনি। সমৃদ্ধির পথে যাত্রা। 1948 সালের পর থেকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল। তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্প প্রধান রাষ্ট্র এবং স্থূল আভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে ইসরায়েল বিশ্বের 34তম বৃহত্তম অর্থনীতি। ইসরায়েল বিশ্ব অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য রাষ্ট্র। বিশ্বব্যাংকের হিসেব মতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে এটি এশিয়ার মোট 3টি উচ্চ আয়ের রাষ্ট্রগুলির একটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে এটি বিশ্বের 39টি অগ্রসর অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর একটি। ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটার প্রায় 425 জন অধিবাসী বাস করে। এটি বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণের বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বের 3য় সর্বোচ্চ। দেশের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে 5ম ও বিশ্বে 19তম। ইসরায়েলে প্রতি 10 লক্ষ অধিবাসীর জন্য 8,341 জন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলী আছেন, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েল তার বাৎসরিক বাজেটের প্রায় 5% বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গবেষণামূলক শিল্প প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহের সহযোগিতার নিরিখে এটি বিশ্বের 1 নম্বর দেশ। ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যের 13% তথ্য ও প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েল প্রতি 100 কোটি মার্কিন ডলার স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে বিশ্বের সর্বাধিক সংখ্যক মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ করে। জ্ঞানের বিস্তারে দেশটি বিশ্বের 2য় সেরা দেশ। সুপ্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ ও পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে বৈশ্বিক নিয়মনীতি অবজ্ঞা করে লাখো লাখো ফিলিস্তিনিকে উদ্বাস্তু বানিয়ে এবং নিজ ভূমে তাদের অবরুদ্ধ করে ইসরায়েল প্রচণ্ড প্রতাপের সঙ্গে টিকে আছে। প্রযুক্তি ও বিজ্ঞানের চরম উৎকর্ষ ইসরায়েলের বিকশিত হওয়ার প্রক্রিয়া জোরদার করেছে। সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষ এই দেশটি পারমাণবিক অস্ত্রসহ বিশাল অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে। তবে এত কিছুর পরেও তাকে তাড়া করে 80 বছরের মাথায় ভেঙে পড়ার ভয়। তাই ইসরায়েল শান্তিতে নেই। স্বাধীন হওয়ার পর থেকেই দেশটি প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে দ্বন্দ্বে লিপ্ত। 1967 সাল থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর এবং গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আছে। 2021 সালে এসে জাতিসংঘের 192টি সদস্য রাষ্ট্রের মধ্যে 164টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে আজও মুসলমান অধ্যুষিত 28টি রাষ্ট্র ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং এর সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই। যদিও নিকটতম 2 আরব প্রতিবেশী মিশর ও জর্ডানের সাথে ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এবং দেশ দুটির স্বীকৃতিও লাভ করেছে। নিঃশর্তে নিজ ভূমে ফিলিস্তিনিদের ফিরিয়ে না দিলে, দখলদারির অবসান ঘটিয়ে জমি, পানি, সম্পদ ফিরিয়ে না দিলে এবং জাতিগত নিশ্চিহ্নকরণের জন্য ক্ষমা না চাইলে আর যাই হোক, শান্তি আসবে না ইসরায়েলে। তবে তাই বলে শুধু ইসরায়েলকে দোষ দিলে হবে না, বরং আমাদেরও নিজেদের ভূমিকা নিয়ে গভীর চিন্তাভাবনা করা দরকার।